সমুদ্র বন্দরগুলোতে অ্যালার্ট জারি, বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ। কর্ণফুলীর উজানে পাঠিয়ে দেওয়া হচ্ছে লাইটার জাহাজ। বৈশ্বিক কারণে চ্যালেঞ্জের মুখে দেশের অর্থনীতি, মন্তব্য সালমান এফ রহমানের। বিনিয়োগ টানতে বাড়ানো হচ্ছে সেবার মান। পুঁজির সংকটে মৃৎশিল্প সীমিত পরিসরে অর্থের যোগান দিচ্ছে এসএমই ফাউন্ডেশনের এবং পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেন না কারিগররা। দর্শক, শিরোনাম দেখছিলেন, এতক্ষণ বিস্তারিত জানাবো। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল কলি। ঘূর্ণিঝড় রিবালের ক্ষয়ক্ষতি এড়াতে চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র বন্দরগুলোকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পায়রা এবং মোংলা সমুদ্র বন্দরে জারি করা হয়েছে ১০ নম্বর মহাবিপদ সংকেত। এদিকে অ্যালার্ট ৪ জারি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সংস্থাটির সচিব জানান, আবহাওয়া অধিদপ্তরের সংকেত ৬-এর ওপরে ওঠার পরপরই বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ রয়েছে, যেটিতে নতুন করে জাহাজ ফেরানো হচ্ছে না। মাদার ভেসেলগুলোকে বহির্নোঙরে সচল রাখা হয়েছে। কর্ণফুলীর উজানে পাঠিয়ে দেওয়া হয়েছে লাইটার জাহাজ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ৪টি নিয়ন্ত্রণ কক্ষ খুলে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যেটিতে অপারেশনাল ইকুইপমেন্ট নিরাপদ রেখেছে কর্তৃপক্ষ। বন্দর পরিস্থিতির আরো খবর আমরা জানবো। দর্শক, আমরা যাচ্ছি এই পর্যায়ে চট্টগ্রামে। সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জুবায়েদ ইবনে শাহাদাত। জুবায়েদ, জানাবেন বন্দর কর্তৃপক্ষ কি বলছে, কি অবস্থা সেখানকার? কলি, আমি এখন পর্যন্ত চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় আছি। এখানে কিন্তু যে বন্দরের কর্তৃপক্ষের সাথে আমার কথা হয়েছে, তারা জানিয়েছেন সকল ধরনের পণ্য ওঠানামা তারা বন্ধ রেখেছেন। আর বড় যে মাদার ভেসেলগুলো আছে সেগুলো তারা বহির্নোঙর করার জন্য বলেছেন, মানে যে সকল সমুদ্র আছে সমুদ্রের একেবারে মধ্যভাগে গিয়ে যাতে তারা নোঙর করে, সেই নির্দেশনা কিন্তু বন্দর কর্তৃপক্ষ থেকে দেওয়া হয়েছে। এবং ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি এড়াতে বন্দর কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী তারা ব্যাপক প্রস্তুতি নিয়েছে, সেটা আমাদের কাছে দৃশ্যমান। এবং এই মুহূর্তে বন্দরের নিজস্ব অ্যালার্ট 4 জারি করা হয়েছে। পাশাপাশি 4টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। সকল ধরনের লোড আনলোড কার্যক্রম বন্ধ রয়েছে। ৯ নম্বর মহাবিপদ সংকেত জারি করার পর থেকে কিন্তু জাহাজগুলোকে ডাবল ইঞ্জিন চালু করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে বহির্নোঙরে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর ক্রেন সহ হ্যান্ডেলিং ইকুইপমেন্ট নিরাপদে রাখার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বন্দর থেকে পণ্য খালাসও বন্ধ এবং বন্দরের যে সকল চ্যানেল, লাইটার জাহাজ থেকে শুরু করে যে সকল পণ্য হ্যান্ডেলিংয়ের সরঞ্জামগুলো আছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত তারা নিরাপদে সরিয়ে রেখেছে। বন্দর সচিবের সাথে আমার কথা হয়েছে, তিনি বলেছেন আমাদের দিক থেকে, মানে তাদের দিক থেকে যত রকমের সতর্কতা নেওয়া যায় বা কার্যক্রম করা যায় সেগুলো সব তারা করেছেন। গত রাতে একটা বৈঠকও হয়েছে, বন্দর চেয়ারম্যান এবং বন্দর সচিব সেখানে উপস্থিত ছিলেন, সাথে অন্যান্য কর্মকর্তারা ছিলেন। তারা এই ঘূর্ণিঝড় মোকাবেলায় কী রকম পদক্ষেপ নিতে পারে বা কী কী করা যায় সেই বিষয়ে তারা একটা বৈঠক করেছেন এবং তার ফলশ্রুতিতে আজকে তাদের যে সিদ্ধান্ত সেগুলো নেওয়া হয়েছে। এবং পরবর্তীতে বন্দরের কার্যক্রম কতটুকু সচল হবে সেটা কিন্তু নির্ভর করছে এই ঘূর্ণিঝড়ের তাণ্ডব বা প্রভাব কতটুকু হবে তার উপর। তার আগ পর্যন্ত বন্দরের সকল কার্যক্রম, মানে পণ্য ওঠানামা, জাহাজ ফেরানো থেকে শুরু করে যা আছে সবকিছুই কিন্তু বন্ধ থাকবে। এবং বন্দরের যে নিরাপত্তা থেকে শুরু করে যে সকল সতর্কতা ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো সবই কিন্তু বন্দর কর্তৃপক্ষ নিয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ঈদের আগের 2 দিন পোশাক শ্রমিকরা নিজস্ব প্রতিষ্ঠানের গাড়ি ছাড়া পায়ে হেঁটে একত্রে মহাসড়কে আসতে পারবে না, এমনটাই জানিয়েছেন হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান। আসন্ন কোরবানির ঈদে মহাসড়কে চলাচল নির্বিঘ্ন করা নিয়ে এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্তের কথা জানান তিনি। বলেন, পোশাক কারখানাগুলোকে নিজ নিজ প্রতিষ্ঠানের গাড়িতে করে স্টপেজে পৌঁছে দিতে হবে, এতে করে হুট করে লেগে যাওয়া যানজট কমবে বলে সভায় মত দেন সংশ্লিষ্টরা। এবারের ঈদযাত্রা গত ঈদের চেয়েও বেশি স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে বলে জানান তিনি। এ সময় ঈদের সময় মহাসড়কে চাঁদাবাজি ইস্যুতে ট্রাক মালিক এবং শ্রমিকদের সংগঠনের নেতারা চাঁদাবাজির বিভিন্ন স্টপেজের অভিজ্ঞতা তুলে ধরেন। চাঁদাবাজি ঠেকাতে ড্রোন ক্যামেরা সহ অত্যাধুনিক ব্যবস্থা থাকবে বলে জানায় পুলিশ। আলোচনা হয় রাস্তার উপর গরুর হাট এবং যেখানে সেখানে পশু লোড আনলোড করা নিয়েও। চ্যালেঞ্জ তৈরি হচ্ছে
এসব চ্যালেঞ্জ ভ্রান্ত নীতির কারণে তৈরি হয়নি, বৈশ্বিক পরিস্থিতি এর জন্য দায়ী। সকালে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত সেমিনারে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বলেন, কোভিডের পর নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংক সুদ হার বাড়িয়ে দেয়, আর এর প্রভাব জ্বালানি, সার সহ বিভিন্ন নিত্যপণ্যের দাম বাড়তে থাকে এবং এতে করে এক ধরনের চাপ তৈরি হয়। সালমান এফ রহমান বলেন, উদ্যোক্তাদের আকৃষ্ট করতে সরকার নানা ধরনের সেবা দিচ্ছে। ওয়ান স্টপ সার্ভিস চালু করছে বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষ। এর আগে সুবিধা পাচ্ছেন দেশি এবং বিদেশি উদ্যোক্তারা, অনেক বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করছে। ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট বাড়ায় দেওয়ার সাথে সাথে কিন্তু ডলারটা খুব আপনার স্ট্রং হয়ে গেল। ডলার স্ট্রং হওয়ার কারণে আমাদের রিজার্ভের উপরে চাপ পড়লো। এর সাথে সাথে কমোডিটির দামটাও বেড়ে গেল। গুরুত্ব জিনিস যেটা আমাদের দরকার অর্থনীতিটাকে আবার চাঙ্গা করার জন্য হলো আপনার বিনিয়োগ ছাড়া কিন্তু বিদেশি বিনিয়োগ, এবং শুধু বিদেশি না, আপনার দেশি বিনিয়োগও আমাদের দরকার। পুরনো ধারণা থেকে ধীরে ধীরে বের হয়ে আসছে মৃৎশিল্প। হাতে গোনা নয়, মাটি দিয়ে এখন তৈরি হচ্ছে হরেক রকম পণ্য। বড় হচ্ছে মাটির শৌখিন পণ্যের বাজার। চাহিদা থাকায় ব্যবসা বাড়ছে, বৈচিত্র্য, কিন্তু সময়ের সঙ্গে তাল মেলাতে উৎপাদন ব্যবস্থায় আসেনি তেমন পরিবর্তন। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে দরকার আধুনিক যন্ত্রাংশ। পুঁজির অভাবও বড় ধরনের উৎপাদনের ক্ষেত্রে অন্তরায়। বড় অঙ্কের মূলধন না থাকায় সীমিত পরিসরে অর্থের যোগান দিয়ে যাচ্ছে এসএমএ ফাউন্ডেশন। পিরোজপুর থেকে ফিরে মাহফুজ মিঠুর ছবিতে রিমন রহমানের রিপোর্ট। শৈশব থেকেই মাটির সঙ্গে রাজীব পালের সখ্যতা। মূলত তার বাবার কাছ থেকে শিক্ষা নিয়ে এখন তৈরি করেন মাটির থালাবাটি, জগ, পাতিল সহ নানান ধরনের পণ্য। পিরোজপুরের রানীপুরের পালপাড়ায় রাজীবের মতোই উৎপাদনে আছেন ৬০০-এর বেশি মানুষ। দৈনিক শ্রম দিতে হয় ৮ থেকে ১০ ঘন্টা। তবে পরিশ্রমের মূল্য কি মেলে? স্বল্প সুদে যদি ঋণ দেওয়া হতো তাইলে বোধহয় আমাদের কিছুটা হলেও আমরা আর্থিকভাবে স্বাবলম্বী হতাম এবং আমাদের এই কাজটা আমরা আরো আগে নিয়ে যেতে পারতাম। ভাগ্য কি খুলছে, যেই পরিমাণে কাজ করি এই পরিমাণে আয় হয় না। পরিবারের সকল সদস্যই মাটি দিয়ে তৈরি করেন পণ্য। বংশ পরম্পরায় গ্রামের নারী ও পুরুষরাও এই শিল্পের সঙ্গে জড়িত। সমৃদ্ধ হচ্ছে গ্রামীণ অর্থনীতি। সরকার থেকে একটা লোন আনলে পরে মাস গেলে শোধ করা লাগবে, এইটা আমাদের মাথায় থাকবে যে মাস গেলে শোধ করবো, ঠিক আছে, এরকম ধরনের আমরা কাজ করি। আর সপ্তাহে সুদ লোন আনলে পরে সপ্তাহে বাড়িয়ে বসে থাকে। একসময় নিত্য প্রয়োজনে মাটির তৈরি সরঞ্জাম ব্যবহার হলেও এখন সেই জায়গায় স্থান করে নিয়েছে শৌখিন পণ্য। গৃহসজ্জায় শোভাবর্ধনকারী পণ্যের সংখ্যা দিন দিন বাড়ছে। তবে এসব পণ্য উৎপাদনে দরকার আধুনিক যন্ত্র। আমরা নতুন প্রযুক্তি সহকারে নতুন পটারির মাল যদি তৈরি করতে পারতাম, তাদের যদি সহযোগিতা পেতাম এবং বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে যদি আমরা ট্রেনিং প্রাপ্ত হতে পারতাম, আমরা এই পটারির মালে অগ্রগতি হতে পারতাম। পালপাড়ার পাশ দিয়ে বয়ে গেছে কচা নদী, আর এই নদীপথ দিয়েই দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয় মাটির পণ্য। বলা হচ্ছে, পুঁজির সংকট কাটানো গেলে বাড়বে উৎপাদন, একই সঙ্গে পণ্যের ন্যায্য দাম নিশ্চিত করাও দরকার। একই এলাকার মধ্যে অনেকগুলো মানুষ একই ধরনের কাজ করে, সেখানে আমরা তাদেরকে জয়েন্টলি যদি তারা উদ্যোগ নেয়, তা আমরা একটা সেখানে আপনার আধুনিকায়নের জন্য, সেখানে নতুন ইকুইপমেন্ট ইন্ট্রোডিউসের জন্য আমরা কিন্তু সেটা করতে পারি। ক্রেতা এবং বিক্রেতা তাদের মধ্যে আমরা একটা মেলবন্ধনের সংযোজনের জন্য চেষ্টা করছি। যারা নাকি বড় ক্রেতা আছে তাদেরকে আমরা সেখানে যে আঞ্চলিক মেলাগুলো আছে সেখানে তারা সুন্দর একটা সুযোগ পায় ডিসপ্লে করার জন্য। প্রত্যন্ত অঞ্চলের মাটির তৈরি পণ্যের ডিজাইন তৈরি এবং মেলায় অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছে এসএমই ফাউন্ডেশন। শত শত বছর ধরে চলে আসছে মৃৎশিল্প। তবে এই শিল্পের সঙ্গে জড়িয়ে আছে সুখ দুঃখ, হাসি কান্নার ইতিহাস। রপ্তানি পণ্যের বহুমুখীকরণে উদ্যোগ নিয়েছে সরকার। তবে সঠিক পৃষ্ঠপোষকতা পেলে এই পণ্যই হতে পারে অন্যতম রপ্তানির বিকল্প উৎস। রিমন রহমান, যমুনা নিউজ, রানীপুর, পিরোজপুর। পুরান ঢাকাইয়াদের কোরবানিতে চাই মীর কাদিমের ধবল গাই, এটা অনেকটা প্রবাদে পরিণত হয়েছে। পুরান ঢাকার চাহিদা মেটাতে প্রতি বছর ধবল গরু প্রস্তুত হচ্ছে মুন্সিগঞ্জের মীর কাদিমে। সুন্দর গড়ন আর সুস্বাদু মাংসের কারণে দেশ জুড়েই বাড়ছে এর চাহিদা।
সাদা দেহে গোলাপি আভা। মুন্সিগঞ্জের মিরকাদিমের ঐতিহ্যবাহী ধবলগাই দেখতে যেমন আকর্ষণীয়, মাংসও বেশ সুস্বাদু। তাই এখানকার গরুর পরিচিতি দেশ জুড়ে। বিশেষ করে কুরবানিতে পুরান ঢাকার অধিবাসীদের অনেকেরই প্রথম পছন্দ মিরকাদিমের ধবলগাই। একসময় বাড়ি বাড়িতে ধবল গরু পালন করলেও বর্তমানে হচ্ছে খামারে। ঈদকে কেন্দ্র করে পশু পরিচর্যায় ব্যস্ততা বেড়েছে খামারিদের। খাদ্য খাওয়া ডাল ভুসির কারণে ওনার গোস্তগুলো অনেক সুস্বাদু হয়, যার কারণে পুরান ঢাকার মানুষগুলো এগুলো অনেক চাহিদা করে ক্রয় করে থাকে। পুরান ঢাকার লোক যারা, তারা এগুলো দেখার লগে লগে মনে হয় যত টাকাই হোক এগুলো নিয়ে যায় কিনা। এলাকাটিতে গরু পালনের ঐতিহ্য প্রায় 200 বছরের। মাঝে প্রায় বিলুপ্তির ধারপ্রান্তে গেল গত কয়েক বছর ধরে আবারও বাড়ছে গরু পালন। ব্যবসার পাশাপাশি শখের বশে অনেকে পালন করছে গরু। বিভিন্ন স্থান থেকে বাছুর সংগ্রহ করা হয়। উৎকৃষ্ট খাবার খাওয়ানোর পাশাপাশি বছর জুড়ে করা হয় বিশেষ যত্ন। এতে মাংস হয় নরম। হাটে নেওয়ার আগেই বেশিরভাগ গরু খামার থেকে বিক্রি হয়ে যায়। আগে মনে করেন প্রতি বাড়ি বাড়ি 2-4টা করে গরু লালন পালন করতো। এখন মনে করেন এগুলা বাদ দেয়া কিছু কিছু ফার্মে এরা সবাই মিলে ফার্ম দিছে। অন্য বছর থেকে এবার আমাদের গরুর চাহিদা ইনশাল্লাহ বেশি। আমাদের গরু বেশিরভাগ হাটে নিতে হবে না ইনশাল্লাহ, আশা করি। আমরা দানা খাবার খাওয়াই, বুঝলেন, সুস্বাদু খাবার খাওয়াই। তবে গোখাদ্যের দাম বৃদ্ধি আর পালনের জায়গা কমে যাওয়ায় বিপত্তিতে পড়েছেন খামারিরা। বলছেন ঐতিহ্য ধরে রাখতে সরকারি সহযোগিতা প্রয়োজন। বদ্রির দাম কম ছিল, সবের দাম কম ছিল, সবের দাম ডবল হয়েছে। জায়গা শর্টেজ আছে, অনেক মনে করেন যে প্রতি ঘরে ঘরে পালতে পারতেছে না। সরকারিভাবে যদি আমাদের সহযোগিতা করে, আমরা যদি বাজার দ্রব্য ভালো পাই, তাহলে আমরা চেষ্টা করব ফার্ম আরো বড় করার। এর মধ্যে মিরকাদিমের গরুর জাত রক্ষায় উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। টিকা প্রদান, খাদ্যের যে ফর্মুলেশন করে দেওয়া, এটা এবং জাতটা উন্নয়নের জন্য আমরা যেন কৃত্রিম প্রজনন বা এই জাতটার যেন বিশুদ্ধতা রক্ষা হয়, এই জন্য উপজেলা প্রাণী সম্পদ দপ্তর, মুন্সিগঞ্জ সদর সবসময় খামারিদের পাশে থাকে। মিরকাদিম পৌরসভায় 1 ডজন স্থানে ধবল গরু পালন করা হচ্ছে। 3 থেকে 6 মণ ওজনের এক একটি গরুর দাম 1 থেকে 4 লাখ টাকা হাঁকাচ্ছে খামারিরা। আরাফাত রায়হান সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ। পারিবারিক বাধা এবং প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে ভাড়া জমিতে লেবু বাগান করে সফল হয়েছেন কুমিল্লার 2 সহোদর। গড়ে তুলেছেন ড্রাগন সহ বিভিন্ন জাতের ফল বাগান। তাদের স্বপ্ন বড় আকারের খামার তৈরির। আয়ের টাকায় গড়ে তুলতেছেন বিভিন্ন ভিন্ন ফলের বাগান। কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা গ্রামের প্রত্যন্ত এলাকায় প্রথমে 1 বিঘা জমিতে শাইনাস 3 জাতের লেবু বাগান করেন ফরহাদ এবং পারভেজ। এরপর আর ফিরে তাকাতে হয়নি তাদের। এখন 9 বিঘা জমি নিয়ে গড়ে তুলেছেন ড্রাগন ফল, কুল, পেয়ারা সহ বিদেশি জাতের আখের চাষ। 2 ভাইয়ের সফলতা দেখে খুশি এলাকাবাসীও। তাদের পরামর্শ নিতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন অনেকেই। এটা কিরকম গাছ, এরকম ফল কিরকম জানতো না, আজকে তাদের মাধ্যমে সবাই জানছে। অনেকে আবার মনে মনে চিন্তাও করছে আমরা তাদের মতন উদ্যোক্তা হব। লেখাপড়াও করে আবার এটার মধ্যে কাজ করতে আছে, কিছু বেকার লোকেরও কাজ দিতে আছে। এটা তো আমাদের দেশের জন্য খুব ভালো একটা উন্নয়ন। এই বাগানে কর্মসংস্থান হয়েছে বেশ কয়েকজনের। কর্মীদের সংসারেও ফিরে এসেছে সচ্ছলতা। লেবু বাগান আছে, ওখানে কাজ করি। ড্রাগন বাগান আছে, পেয়ারা বাগান আছে। 3 জায়গার মধ্যে কাজ কাম করি আর কি। আরো লোক আছে। আমি এখানে কাজ করতেছি আজকে 1.5 বছর ধরে। ইনশাল্লাহ আমি রীতিমতন কাজ করি, রীতিমতো আমি টাকা পাইতেছি। ঘর সংসার ইনশাল্লাহ আমার চলতেছে। বিষমুক্ত ফল চাষে ব্যবহার করা হচ্ছে ভার্মি কম্পোস্ট, যা নিজেরাই তৈরি করছেন। এসব জৈব সার বিক্রি করছেন স্থানীয় কৃষকদের কাছেও। 1 বিঘা জমিতে যখন বাগানটা শুরু করেছি, এখন আমার এখানে প্রায় 9 বিঘার মতো বাগান আছে। এখন ড্রাগন, পেয়ারা, তারপর কুল, সানাসিলেস্টিল লেবু এবং জৈব পদ্ধতিতে চাষাবাদ করার জন্য ভার্মি কম্পোস্ট নিজে উৎপাদন করি। এখান থেকে যে ইনকামটা আসবে আমরা চাচ্ছি যে এখান থেকে এই টাকাটা দিয়ে আরো সামনের দিকে বৃদ্ধি করার জন্য আর কি। বাগান 20 থেকে 30 লাখ টাকা আগামী বছর ইনশাল্লাহ এখান থেকে প্রফিট করা সম্ভব। কৃষি বিভাগ বলছে এই অঞ্চলের মাটি ফলের জন্য বেশ উপযোগী। জেলায় 580 হেক্টর জমিতে পেয়ারা, 200 হেক্টর জমিতে কুল এবং 12 হেক্টর জমিতে ড্রাগন ফলের চাষ হচ্ছে এখন। এসব ক্ষেত্রে পরামর্শ এবং প্রযুক্তিগত সহায়তা দিচ্ছেন কর্মকর্তারা। প্রকল্পের যে সমস্ত সহায়তা আছে, উপকরণ, হয়তো বীজ, সার, সেগুলো বা বালানাশক, সেগুলো দিয়ে থাকি। এর বাইরে আমরা আমাদের সাধারণ কৃষকদের জন্য বা কৃষি উদ্যোক্তাদের জন্য
আমাদের পরামর্শটা আমরা সারাক্ষণ আমরা রেডি থাকি। ফল চাষে কৃষকদের আগ্রহী হয়ে ওঠাকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। দর্শক, এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।